ইংরেজি ভাষাটা শেখা একেবারেই সহজ, শুধু আমাদের নির্দিষ্ট কিছু একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিক গুলো কি কি আমরা এখন একটু দেখবো। দেখেন এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা এটা পারি না বিধায় আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। এটাকে বলা হচ্ছে ইউজ অফ হ্যাভ টু এবং হ্যাজ টু। আর যখন পাস্ট টেন্সে বলবেন তখন এটা হয়ে যাবে হ্যাড টু। হ্যাড টু শব্দের অর্থ কি বলেন তো? হ্যাভ টু বা হ্যাজ টু মানে হচ্ছে করতে হয়। দেখেন এখানে সংজ্ঞাতে লিখে দিয়েছি, হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হয়। সাবজেক্টকে কখন করতে হয়? বাধ্যতামূলক ভাবে। হ্যাড টু হচ্ছে সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হয়েছিল। দেখেন হ্যাড টু, এই হ্যাভ এবং হ্যাজ, এটার পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। দেখেন এই জায়গাটা আমি লিখে দিয়েছি যে হ্যাভ এবং হ্যাজ, এই যে জায়গাটা আমরা একটু দেখব। জাস্ট এটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমি কয়েকটা ভার্ব লিখে রেখেছি। দেখেন হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। হ্যাভ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। এবং হ্যাভ এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। মনে রাখবেন এই জায়গাটা। এবং এই হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। আমরা একটু বাক্যের ভিতরে যখন এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ দেখব তখন আমরা বুঝতে পারবো যে হ্যাভ এর ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাভ এবং হ্যাজ খুব ভালোভাবে দেখেন। এখানে আমি প্রথম থেকে শুরু করি। প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। আবার একটু বলি, প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। হ্যাভ টু এবং হ্যাজ টু এর অর্থ হচ্ছে সাবজেক্ট বা কর্তাকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হয়। সাবজেক্ট বা কর্তাকে বাধ্যতামূলকভাবে যখন কোনো কাজ করতে হয় তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। আর হ্যাড টু কোথায় বসে? সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হয়েছিল। ফর এক্সাম্পল দেখেন, এখানে এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন তো দেখি আমরা পারি কিনা এর অর্থটা কি বোঝায়। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, আমার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। দেখেন এই জায়গাটা আমরা প্র্যাকটিক্যাল ইউজ করব কিভাবে আমাদের বাস্তব জীবনে। আপনি মনে করেন এখন আপনার ঘুম পাচ্ছে, তো আপনি বলবেন যে আমাকে ঘুম পড়তে হবে, আই হ্যাভ টু স্লিপ নাও। আমাকে এখন বাজারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট নাও। আমাকে এখন অফিসে যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস নাও। অর্থাৎ এই জায়গাটা কিভাবে আমরা করব? এই হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে। আমরা অনেকে বলি যে স্যার আমাকে দ্রুত স্পোকেন ইংলিশ বা আমাকে স্পোকেনের কোর্স করায় দেন। কিন্তু একটা জিনিস তো আমরা জানি না, যে ভাষাটা শিখতে গেলে যদি আমরা বেসিক গ্রামার গুলো না জানি আমরা কিভাবে কথা বলবো। আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু যদি বলি সে ভাত খায়, আমরা যারা গ্রামার জানি না লিখে দেই হি ইট রাইস, কিন্তু এখানে গ্রামাটিক্যালি একটু ভুল হয়ে গেল। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে কখনোই হির পরে ইট দেওয়া যাবে না, ইটস দিতে হবে। কেন দিতে হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। দেখেন এই কথাটুক যদি আমি জানি আমার ভুল হবে না, আর যদি না জানি আমার ভুল হবে। তো আজকে আমরা দেখতেছি হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার। এর অর্থ কি? সাবজেক্টকে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতে হবে। দেখেন একটা গোছানো পদ্ধতিতে কিন্তু আমরা এগোচ্ছি, যে গ্রামারের সব আইটেম আমরা করব না, আজে বাজে যে অংশটুকু সেটা বাদ দিয়ে আমাদের জাস্ট যতটুকু প্রয়োজন আমরা সেই অংশটুকু কিন্তু শুধু শিখছি। তো দেখেন এখানে হ্যাভ টু দিয়ে আমরা কিছু বাক্য গঠন করলাম। আমার সেখানে যেতে হবে, আমার কাজটি করতে হবে, তাদেরকে বই পড়তে হবে, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, জাকিরকে মাছ ধরতে হবে, রতনকে লন্ডনে যেতে হবে। এখানে কিসের ব্যবহার করব? এখানে আমি লিখতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই বাক্যটা দেখেন প্রথম বাক্য, আমাকে সেখানে যেতে হবে। আমাকে সেখানে যেতে হবে, বাধ্যতামূলক যেতে হবে। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপর কি বসিয়েছি? তারপর হ্যাভ টু বসিয়েছি। কি বসিয়েছি? হ্যাভ টু, এটা আমার রুল অনুসারে রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভ টু। তারপর কি? এই যে গো, এটাকে বলা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের মূল ফর্ম। আই হ্যাভ টু গো। আর এই দেয়ারটা, এটা অবজেক্ট বা এক্সটেনশন।
একটা বাক্য গঠন করতে গেলে এই নিয়মটা একটু মনে রাখবেন, এস প্লাস ভি প্লাস ও, এটাকে বলা হচ্ছে এস ভি ও নিয়ম। অর্থাৎ অঙ্ক করতে গেলে যেমন সাবজেক্ট সূত্র প্লাস লাগে, সাবজেক্ট। একদম ঠিক, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, জাস্ট এইটুকু মনে রাখবেন, আপনার দেখবেন আর কখনো ভুল হবে না। এস বিও, এটা কিন্তু জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে, এখানেও দেখেন সেই নিয়ম আমি অ্যাপ্লাই করেছি। এই এস তে হচ্ছে সাবজেক্ট আই, আর ভি তে ভার্ব, এটা হ্যাভ টু গো, এই টোটালটা ভার্ব। যদি বলেন কেন, কারণ এই হ্যাভ টু হচ্ছে আমার নিয়ম অনুসারে বসেছে, আর গোটা এসেছে কোথা থেকে, গো এসেছে আমার মূল ক্রিয়া, আমাকে সেখানে যেতে হবে। তো যাওয়া ইংরেজি কি, গো। দেখেন, ইংরেজিতে যদি আপনি ভার্বটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন, ভার্বের ব্যবহারটা জানেন, আপনার অন্য কোনো বিষয় না জানলেও আপনি কথা বলতে পারবেন। একটা মানুষের যদি একটি হাত না থাকে, মানুষটা বাঁচে। একটা মানুষের একটি চোখ না থাকে, মানুষটা বাঁচে। কিন্তু আমরা যেটাকে বলি রুহু বা আত্মা, এটা যদি না থাকে, কোনো মানুষের সোল অর্থাৎ রুহু, শরীরের মেন জিনিস, এটা না থাকলে সে বাঁচবে না। তো এখানে ভার্বটাও কিন্তু ঠিক একই ভূমিকায় অভিনয় করে। ভার্বটা কিন্তু একটা হার্টবিট অফ এ সেন্টেন্স, হার্টবিট অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের প্রাণ বলা হচ্ছে ভার্বকে। তো এই ভার্বের ব্যবহারটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমার কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, তাদের বই পড়তে হবে, দে হ্যাভ টু রিড আ বুক। মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, মিতা হ্যাজ টু কাম হেয়ার টু নাইট, মিতা হ্যাজ টু কাম হেয়ার টু নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। কি করতে হবে, আসতে হবে। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে ভার্বের ব্যবহার। দেখেন, রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। এই বাক্যটা আমি একটু বড় বানিয়ে দেই কিভাবে, রতনকে লন্ডনে যেতে হবে কখন, আজ। এটা কি বলা যায়, রতনকে আজ লন্ডনে যেতে হবে, রতন হ্যাজ টু গো টু লন্ডন টুডে, রতন হ্যাজ টু গো টু লন্ডন টুডে, রতনকে আজ লন্ডনে যেতে হবে। দেখেন কত সূক্ষ্মভাবে, সুন্দরভাবে বিষয়টা আমি করে দিলাম, কিভাবে, রতনকে আজ লন্ডনে যেতে হবে। আচ্ছা যদি বলি আমি আরো একটু বড় করে দিব, রতনকে আজ লন্ডনে যেতে হবে কখন, বিকেল বেলায়। তাহলে রতন হ্যাজ টু গো টু লন্ডন টুডে ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। দেখেন বাক্য কিভাবে বড় করা যায়। আমরা ছোটবেলায় দেখবেন বাচ্চারা চিউইং গাম খায়, ওই যে আঠালো যে খাবারটা, চিউইং গাম। তো এই চুইং গামটা কিন্তু খাওয়ার পরে দেখবেন ওইটা যখন আঠা আঠা হয়ে যায়, একটু স্টিকি হয়ে যায়, তখন ওইটা কিন্তু বাচ্চারা টেনে লম্বা করে। দেখবেন ওই যে কলম, ছোটবেলায় আমরা একটা খেলতাম না, কলম পুড়িয়ে ওইটা বিভিন্ন রকমের হ্যাঙ্গার বা অনেক কিছু তৈরি করতাম, মানে কলমটা যখন নরম হয়ে যেত প্লাস্টিকটা, অর্থাৎ ওইটাকে টানলে লম্বা করা যায়। ওই চুইন গামের মতো এটা টানলে কিন্তু লম্বা করা যায়। তো এখানে কিছু কিছু বিষয় কিন্তু আমরা লম্বা করব। একটা বাক্য আমরা যদি ছোট থেকে বড় না করতে পারি, তাহলে তো ভাষাটা শিখে কোনো লাভ নেই। বললাম রতন হ্যাজ টু গো টু লন্ডন, কিভাবে বড় করব, আজ রতনকে লন্ডনে যেতে হবে, রতন হ্যাজ টু গো টু লন্ডন টুডে। আচ্ছা কখন যেতে হবে, ইন দ্য আফটারনুন, তাহলে বাক্যটা কি দাঁড়ালো, রতন হ্যাজ টু গো টু লন্ডন টুডে ইন দ্য আফটারনুন। কার সঙ্গে যেতে হবে, তার পিতার সঙ্গে, উইথ হিজ ফাদার। রতন হ্যাজ টু গো টু লন্ডন টুডে ইন দ্য আফটারনুন উইথ হিজ ফাদার। দেখছেন বাক্যটা আমি এটা লিখে দেখাবো, কিন্তু আমি জাস্ট মুখে একটু বলে নিলাম যে ছোট একটি বাক্যকে কিভাবে আমরা বড় করতে পারি। এটাকে অ্যাডভার্বিয়াল বলে। আগামী ক্লাসে আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, অ্যাডভার্বিয়ালের ক্লাস নিবেন, একটু হোয়াটসঅ্যাপে লিখে দেবেন যে স্যার আজকে অ্যাডভার্বিয়ালের ক্লাস নিবেন। অনেক ব্যস্ত, অনেক সময় মনে থাকে না। এই অ্যাডভার্বিয়ালের ব্যবহার করে করে ছোট্ট একটি বাক্য, দেখেন আমাদের এক স্যার ছিলেন হাই স্কুল লেভেলে, ওই স্যার কিন্তু মাত্র 2টা বাক্য দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে দিত। কয়টা বাক্য বলেন, মাত্র 2টা বাক্য। তো এটা আপনিও পারবেন, আমিও পারবো, সেই সূত্রগুলো আপনাদেরকে শিখাই দিব। আমরা কি করি, আমরা যখন কথা বলতে যাই, আমরা যখন লোকের সামনে কথা বলি, তখন কিন্তু আমাদের একটা দুইটা বাক্য বলার পরে মাথায় আর কোনো শব্দ আর কোনো বাক্য আসতে চায় না, আর কোনো বাক্য আসে না। কিন্তু এই জায়গাটা যদি আমরা কভার করতে পারি, এই জায়গাটা আমরা ভালোভাবে শিখতে পারি, অ্যাডভার্বিয়ালের ব্যবহার, ক্লজের ব্যবহার, তাহলে আমরা বাক্যকে বড় করতে পারবো। তাহলে আমরা বাক্যকে কি করতে পারবো, বড় করতে পারবো। আর এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার দিয়ে দিয়ে ছোট বাক্যকে বড় করা হয়। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু আজকে দেখাবো। দেখেন, আবার এই সেন্টেন্স গুলাতে যখন আমরা নেগেটিভ করব, তখন স্ট্রাকচারটি কিভাবে হবে। দেখেন এই জায়গাটা আমরা কিন্তু কি করেছি, অ্যাফার্মেটিভ করে এসেছি, হ্যাঁ বদক, আমাকে কাজটি করতে হবে, তাদেরকে বই পড়তে হবে, মিতাকে আজ রাতে আসতে হবে। আর এখানে কি হবে, সব নেগেটিভ। দেখেন, আমাকে সেখানে যেতে হবে না, আমাকে কাজটি করতে হবে না, জাকিরকে মাছ ধরতে হবে না, রতনকে লন্ডনে যেতে হবে না। দেখেছেন, তাহলে এই বাক্যগুলা কিন্তু আমরা নেগেটিভ করেছি।
দেখেন আমি আবারও বলছি, এইগুলা শিখে আপনি আজকেই ক্লাস শেষের পরে প্র্যাকটিক্যালি 10-15 মিনিট নিজের সঙ্গে নিজে কথা বলবেন, কি দিয়ে? এই স্ট্রাকচার গুলো দিয়ে। দেখেন এখানে দুইটা ভাবে নেগেটিভ করা যায়। প্রথমটা কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ভালোভাবে দেখতে পাচ্ছেন? यस सर। হ্যাঁ, যদি না দেখতে পান কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ নট টু প্লাস হ্যাভ নট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু প্লাস হ্যাজ নট টু। দেখেন শুধু মনে রাখবেন এই উপরের বাক্যে আপনি যেমন আমরা কি করেছি এই জায়গাটা দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। আর এই যে হ্যাভ টু না, এই হ্যাভ এবং টু এর মাঝখানে শুধু একটা নট বসাতে হবে। এর মাঝখানে কি বসাতে হবে? এর মধ্যেখানে একটা নট বসাতে হবে। এই জায়গাটা দেখেন, আমাকে সেখানে যেতে হবে না। আচ্ছা বলেন তো, আমাকে সেখানে যেতে হবে, এইটার ইংলিশ কি? এইটার ইংলিশ হবে আই হ্যাভ টু গো দেয়ার। কি হবে? আই হ্যাভ টু গো দেয়ার। কিন্তু যদি বলি আমাকে সেখানে যেতে হবে না, তখন কি লিখতে হবে? আই হ্যাভ নট টু গো দেয়ার। দেখেন অতিরিক্ত শুধু একটা নট যোগ করেছি। অতিরিক্ত একটা কি যোগ করেছি? নট যোগ করেছি। অর্থাৎ এই নট ছাড়া আমি আর কিচ্ছু যোগ করিনি। একেবারে সহজ। যাদের ব্রেন আছে দেখবেন একই প্রশ্নে পরীক্ষা দিয়ে কেউ এ প্লাস পায়, কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ এ গ্রেড পায়, কেউ বি গ্রেড পায়, কেউ আবার ফেল করে। আমার কথা সত্য কিনা? তো এখানেও কিন্তু यस सर। আমরা इट কিন্তু, इज ट्रू सर। হ্যাঁ ইটস ট্রু, ইয়েস। মাঝে মাঝে এই দেখেন আজকেই কিন্তু আপনাদের স্পোকেনের ক্লাস আমি নিয়ে যাব, আমার সঙ্গে কথা বলবেন ক্লাসের শেষের দিকে। আমি একটা টপিকস দিয়ে দিব, এই টপিকের উপরে কিন্তু কথা বলবেন। এই টপিক গুলো দিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে। যেমন আজকে টপিক থাকবে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এই রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে একটা প্রকট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত অনেক লোক মারা যায়। গতকালকে 10 জন লোক মারা গিয়েছে। 10 পিপল ওয়ার কিল্ড ইয়েস্টারডে বাই রোড অ্যাক্সিডেন্ট। দেখেন তাহলে বাক্যটা আমি কিভাবে ইংলিশে বলে ফেললাম। এভাবে আপনাদেরকে বলতে হবে, প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে, তারপর অবজেক্ট আনতে হবে। আপনি চেষ্টা করবেন, আপনি পারবেন, আপনি বলবেন। কেন পারবেন না? ইউ হ্যাভ টু ডু। আপনাকে করতেই হবে। ইউ হ্যাভ টু বি এই বল, আপনাকে পারতেই হবে। ইউ হ্যাভ টু বি সাকসেসফুল। ইউ হ্যাভ টু বি সাকসিড। আপনাকে সাকসেসফুল হতেই হবে। একটা ভাষা শেখা, এটা তো কোনো রকেট সায়েন্স না, এটা তো প্লেনের ইঞ্জিন আবিষ্কার করা না যে এখানে অনেক বিজ্ঞানের অনেক থিওরি লাগবে। একটা ভাষা শেখা, মনে প্রাণে আগে বিশ্বাস করেন যে ভাষাটা আমাকে শিখতে হবে, আমাকে পারতে হবে, আমি এই ভাষাটা পারবই। এইটা যখন করতে পারবেন তখন আপনি পারবেন। নিজের ভিতরে আগে বিশ্বাস আনতে হবে। কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ডু নট হ্যাভ টু ডাজ নট হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সেখানে আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার। এটা আরো একটা নিয়মে করা যায়। দেখেন অর অর লিখে কি করেছি, এটা প্রান্তি দেওয়ান একটু পড়ো তো। এই বাক্যটা কি লিখেছি, দ্বিতীয় বাক্যটা? স্যার কোনটা? এই যে দ্বিতীয়টা, তোমাকে খেয়াল করতে হবে, তুমি অন্যদিকে তাকাচ্ছ মনে হয়, বাসায় বসে কি করছো দেখো। আমাকে সেখানে যেতে হবে না, প্রথমটা লিখেছি আই হ্যাভ নট টু গো দেয়ার। আর দ্বিতীয়টা এই অরে লিখেছি আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। অর্থাৎ এখানে দুইটা স্ট্রাকচার লিখেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। খুব ভালোভাবে দেখতে হবে পড়ানোর সময়, যদি কখনো স্যার দেখতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তোমার ওইখানে প্রবলেম হচ্ছে, আমার সবাই দেখতে পাচ্ছ? সূর্য দেখতে পাও? And now we have watch, but before we didn't watch. ইয়েস ইয়েস, মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এখন দেখেন ক্লিয়ার নাও, আই হোপ ইউ ক্যান সি দ্য স্কিন, ইউ ক্যান ওয়াচ দ্য স্কিন। দেখেন আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার। এটাকে আরেকভাবে বলা যায় আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। কি বললাম? আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। এখানে দুইটা রুল লিখেছি। প্রথম রুল হবে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু। এটা সাবজেক্ট অনুসারে দুইটার যে কোনো একটা বসাতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু বা হ্যাজ নট টু প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটি কি হবে? সাবজেক্ট প্লাস ডু নট হ্যাভ টু অথবা ডাজ নট হ্যাভ টু। দেখেন দ্বিতীয় বাক্যটা সাবজেক্ট কি আই, আই এর পরে কি বসিয়েছি? ডু নট হ্যাভ টু, ডু নট হ্যাভ টু। এরপরে ভার্বের ভি অন ফর্ম কি বসিয়েছি? গো। আর এরপর অবজেক্ট কি বসিয়েছি? দেয়ার। আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। এই বাক্যটাকে এইভাবেও বলা যায়, আই হ্যাভ আই হ্যাভ নট টু গো দেয়ার অথবা হি হ্যাজ নট টু। যেমন সাবজেক্টের পরে হ্যাভ নট টু বা হ্যাজ নট টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার। আমাকে কাজটি করতে হবে না, আই হ্যাভ নট টু ডু দা ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ। জাকির হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ নট টু অথবা হ্যাভ নট টু, তারপর ক্যাচ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর ফিশ হচ্ছে অবজেক্ট। আমাকে কাজটি করতে হবে না,
আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। কি হবে? আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। এখানে দুইটা নিয়মে করতে পারবেন, আমাকে কাজটি করতে হবে না, আই হ্যাভ নট টু দিয়ে করা যাবে, আর আই ডু নট হ্যাভ টু দিয়ে করা যাবে। আই ডু নট হ্যাভ টু এটা দিয়েও কিন্তু করা যাবে। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, অথবা বলা যাবে জাকির ডাজ নট হ্যাভ টু ক্যাচ ফিশ। আচ্ছা, এইখানে একটি ব্যাখ্যা দেই আপনাদের, খুব ভালোভাবে দেখেন। জাকিরকে মাছ ধরতে হবে না, আমি কি লিখেছি? জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ। কি লিখলাম? জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ। দ্বিতীয় বাক্যে দেখেন আমি লিখেছি জাকির ডাজ নট হ্যাভ টু। আচ্ছা, উপরের বাক্যে হ্যাজ দিলাম, জাকির হ্যাজ টু। আর দ্বিতীয় বাক্যে জাকির ডাজ নট হ্যাভ টু, এখানে হ্যাভ কেন দিলাম আর উপরের বাক্যে হ্যাজ কেন হলো? এনিওয়ান ক্যান সে? জাকির থার্ড পার্সন, বাট হ্যাঁ, জাকির থার্ড পারসন, তারপর হ্যাঁ, and sir, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ ইজ নট, মানে এই সেন্টেন্স আপনি হ্যাজ ব্যবহার করেছেন। আর আর এখানে জাকির ডাজেন্ট ডাজেন্ট ব্যবহার করার কারণে হ্যাজ এর পরিবর্তে হ্যাভ হয়েছে। হ্যাঁ, ঠিক ঠিক, কিন্তু এখানে ছোট্ট একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি খুবই সূক্ষ্ম। দেখেন, এখানে বলা হচ্ছে জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, এই বাক্যে জাকির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন এবং হ্যাজ হচ্ছে থার্ড পারসন ফর্ম। দেখেন, এখানে আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি, এই জায়গাটা সবাই একটু ভালোভাবে দেখবেন। এখানে লিখেছি হ্যাভ। হ্যাভ এর পাস্ট ফর্ম বা হ্যাভ এর ভি টু কি? হ্যাড। হ্যাভ এর ভি থ্রি কি? হ্যাড। হ্যাভ এর আইএনজি ফর্ম কি? হ্যাভিং। এবং এই হ্যাভ থার্ড পারসন ফর্ম দেখেন এখানে লিখেছি শেষে হ্যাজ। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কি হবে? হ্যাজ। খুব ভালোভাবে দেখবেন। তো হ্যাভ এর থার্ড পারসন ফর্ম যদি হ্যাজ হয়, আমরা প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম কেন শিখবো? এই কারণে দেখেন, এখানে জাকির ডাজ নট, এই জাকির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে ডাজ নট বসিয়েছি। এখানে যদি আই বা ইউ থাকতো তাহলে এখানে ডু নট হতো, কিন্তু জাকির যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ নট দিয়েছি। আর ডাজ নটের পরে উপরের বাক্যে যেমন হ্যাজ বসিয়েছি, এখানে হ্যাবের জায়গায় যদি হ্যাজ দিতাম, এই হ্যাবের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। আবার এই জাকির বসানোর কারণে থার্ড পারসন দিয়েছি ডাজ নট। তাহলে ডাজ নট হ্যাজ, এই দুইটা থার্ড পারসন এক জায়গায় কখনো বসানো যায় না, এরা কিন্তু তখন সংঘর্ষ, মারামারি শুরু করে দিবে। এই জন্য এই দুইটা থার্ড পারসন ফর্ম বসানো যায় না বিধায় এইটাকে আমাকে আবার বেস ফর্মে ফিরিয়ে আনতে হয়েছে। অর্থাৎ মনে রাখবেন, একই বাক্যে দুইটা থার্ড পারসন ফর্ম এক জায়গায় বসানো যায় না। এই জন্য এখানে জাকিরের পরে কখনো হ্যাভ বসে না। যদি বলা হয় জাকিরের একটি কলম আছে, জাকির হ্যাভ এ পেন হবে নাকি জাকির হ্যাজ এ পেন হবে? জাকির হ্যাজ এ পেন। পেন। তাহলে এখানে কেন জাকিরের পরে হ্যাভ দিলেন? দেখেন, এই যে এই ডাজ নট বাদ দেন, জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হয়, এটা কি সঠিক হয়? হয় না। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, এই যে উপরের বাক্য দেখেন, জাকির হ্যাজ নট টু ক্যাচ ফিশ, এখানে হ্যাজ দিয়েছি আর দ্বিতীয় বাক্যে জাকিরের পরে হ্যাভ দিয়েছি। কেন দিয়েছি? এই হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ এবং বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তো ডাজ নট এর পরে এই ডাজটা হচ্ছে থার্ড পারসনের ডাজ, এই জন্য এখানে আমি হ্যাজ বসাতে পারবো না, হ্যাভ বসাতে হবে। এই ব্যাখ্যাটা অনেক অনেক বইতে আপনি পাবেন না। দেখেন, তাহলে এই জায়গাটা আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এখানে প্রথম বাক্যে কেন হ্যাজ বসলো আর দ্বিতীয় বাক্যে কেন হ্যাভ বসলো। সেই জাকির তো সাবজেক্ট জাকিরই আছে, এখানে তো আমি অন্য কোনো সাবজেক্ট পার্সন চেঞ্জ করিনি। অর্থাৎ দুইটা থার্ড পার্সন এক জায়গায় বসানো যায় না, একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা মনে রাখবেন, প্রত্যেকটা ভার্বের 5টি করে ফর্ম থাকে। আমরা তো সবাই প্রচলিত গ্রামার বইতে, আমাদের দেশে যে গ্রামার বই 3টা করে পড়ি, যেমন ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, এন্ড, গন, এইগুলো আমরা পড়ি। কিন্তু এখানে এইটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম থাকবে। যখন ইট, ইট মানে খাওয়া, এটার 3টা ফর্ম কি হবে? ইট, এট, ইটেন। আর এর আইএনজি ফর্ম হচ্ছে ইটিং, আর এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ইটস। থার্ড পারসন ফর্ম কি হবে? ইটস। রানাকে লন্ডনে যেতে হবে না, রানা হ্যাজ নট টু গো টু লন্ডন, অথবা রানা ডাজ নট হ্যাভ টু গো টু লন্ডন। দেখেন, আমরা উপরে অ্যাফার্মেটিভ শিখেছি, আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, আমার কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তো এরপরে আমরা একটু নেগেটিভ বা না বোধক শিখলাম, আমাকে সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার। আজকেই ক্লাস শেষের পরে আপনি মনে মনে বলবেন যে আমাকে এখন বাজারে যেতে হবে না,
আমার এখন ঘুম পড়তে হবে না, আমার এখন রান্না করতে হবে না, এই বাক্যগুলো আমার এই স্ট্রাকচারটা ব্যবহার করে বলবেন এবং করবেন। একটা জিনিস শিখে সেইটা যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়, বিজ্ঞানের গবেষণাগারে দেখা গেছে যে একটি জিনিস শিখে যদি আপনি ফেলে রাখেন, আপনার ব্রেন থেকেও ওই জিনিসটা আস্তে আস্তে ডিলেট হয়ে যেতে থাকে, ওইটা কিন্তু ডিলিট হয়ে যায়, ওইটা কিন্তু ব্রেনে আর থাকে না। তো এইটা শিখে একটু বাস্তবে প্রয়োগ করবেন, দেখবেন এইটা অনেক দিন পর্যন্ত আপনার মাথায় থাকবে। এম আই রাইট? ইয়েস স্যার। দেখেন, Yes, sir. আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে ইংরেজি শিখতেছি এখানে। ওই রুল শিখে তারপরে দীর্ঘক্ষণ আমরা এক্সাম্পল শিখলাম, আমরা বিভিন্ন ভোকাবুলারি শিখলাম, এই সব না, আমরা প্র্যাকটিক্যাল দিয়ে দিয়ে শিখতেছি। এবার আসি আমরা, দেখেন এই সেন্টেন্স গুলাকে কিভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। কি করব? ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। ডু ডাজ সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। ডু ডাজ সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে? ওই ডু ডাজ এর সঙ্গে শুধু নট যোগ হবে, আর কিছু না। দেখেন, ডু নট, ডাজ নট প্লাস হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। কি বললাম? ডু নট, ডাজ নট, হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। বিষয়টা খুবই সহজ। এটা আমরা বারবার প্র্যাকটিস করব, বারবার দেখবো, অনুশীলন করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার তত বেশি কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হবে। দেখেন এখানে কি লেখা আছে, একটু পড়ে ফেলেন তো। করিমকে লন্ডনে যেতে হবে, পড়েন, এখানে পড়েন। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? হ্যাঁ, ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? হ্যাঁ, তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? হ্যাঁ। রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? দেখেন এখানে কি করেছি বলেন তো, এই যে করিমকে কি আজ লন্ডনে যেতে হবে, আচ্ছা এই বাক্যটা তো প্রশ্নবোধক আছে, ইন্টারোগেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করেন তো। তাহলে করিমকে লন্ডনে যেতে হবে, কি দাঁড়ায়? করিম হ্যাজ টু গো টু করিম লন্ডন। হ্যাজ টু গো টু লন্ডন। লন্ডন, কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ করব তখন আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না যে বাক্যে, সেখানে ডু বা ডাজ আনতে হয়। তো দেখেন এখানে ডু ভার্বটা আমি প্রথমে আনলেই আমার বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল। কি নিয়ে আসলাম? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুনা, রুমা হ্যাভ টু কুক টুডে? অর্থাৎ এইভাবে আপনি নিজে নিজেও বলতে পারবেন, আমাকে কি এখন স্কুলে যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু স্কুল টুডে? আমাকে কি এখন বাজারে যেতে হবে? ডু আই হ্যাভ টু গো টু মার্কেট নাও? অর্থাৎ কিভাবে করবেন দেখেন, প্রথমে ডু বা ডাজ আনতে হবে, এই যে বড় করে আমি দিয়েছি। প্রথমে ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। দেখেন এই জায়গার সঙ্গে মেলে কিনা। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? এখানে ডু বা ডাজ আনতে হবে বলেছি, প্রথমে কিন্তু ডাজ নিয়ে আসলাম। কেন আনলাম? করিম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ বসেছে। আবার দেখেন, আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি, ডাজের পরে কখনো মানে থার্ড পার্সন আরেকটা বসানো যায় না, দুইটা বসবে না। তো ডাজ করিম হ্যাভ দিয়েছি, ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে, অর্থাৎ আমি এই নিয়মটা ফলো করেছি। ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাজ করিম হ্যাভ টু গো টু লন্ডন? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? কি হলো? তাহলে এখানে আমি প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি, তারপরে সাবজেক্ট নিয়ে এসেছি রতন বা আই বা উই বা হি, তারপরে হ্যাভ টু নিয়ে এসেছি রুল অনুসারে, তারপর আবার ভার্বের মূল ফর্ম বসিয়েছি এই যে গো, আর তারপর অবজেক্ট বসিয়েছি টু লন্ডন, টু লন্ডন। অর্থাৎ ইন্টারোগেটিভ করা খুবই সহজ। কিভাবে করবেন? প্রথমে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টু হ্যাজ টু, তারপর ভার্বের মূল ফর্ম, তারপর অবজেক্ট। এইবার দেখেন আমরা একটু নেগেটিভ ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রশ্ন না বোধক। কি আছে দেখেন, রুমার কি আজ স্কুলে যেতে হবে না? তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? অর্থাৎ এই বাক্যগুলো দেখেন, এখানে আমি কিন্তু শুধু এই যে ভার্ব গো, রুমার কি আজ স্কুলে যেতে হবে? ডাজেন্ট রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? তোমার কি আজ বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট? দেখেন এখানে আমি কিন্তু শুধু ভার্বটা চেঞ্জ করে দিচ্ছি, প্রত্যেকটা বাক্যে সেই ডু নট, ডাজ নট, তারপর হ্যাভ টু, হ্যাজ টু, এইটা ঠিক থাকবে। প্রথম বাক্যে স্কুলে যাওয়া, যাওয়া ইংরেজি কি? গো।
বই পড়া, পড়া ইংরেজি কি দেখেন রিড। অর্থাৎ আমি কিন্তু যদি ভার্বের ব্যবহারটা ভালোভাবে শিখতে পারি, একটি মাত্র ভার্ব দিয়ে দেখেন আমরা কতগুলো বাক্য করতে পারি। এই জায়গাটা একটু দেখবেন। এই যে আমি করি, এর ইংরেজিটা কি হবে বলেন। দেখেন আই ডু। আমি করছি বা করিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, আই অ্যাম ডুইং। আমি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। আমি ডু ভার্ব থেকে কিন্তু কখনো দূরে সরে যাইনি, আমার প্রত্যেকটা জায়গায় ডু আছে দেখেন। আমি করি, আই ডু। আমি করিতেছি, আই অ্যাম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। এটা পাস্ট ইনডেফিনিটের নিয়ম। আর যখন আমি করেছিলাম একই বাংলা বাক্য পাস্ট পারফেক্টের নিয়মে করব, তখন আই হ্যাড ডান। প্রেজেন্ট পারফেক্টে যেমন দেখেন আই হ্যাভ ডান বসিয়েছি, আর পাস্ট পারফেক্টে আই হ্যাড ডান। আমি করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং। আমি করব, আই উইল ডু। আমি করিতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতেও পারি, সম্ভাবনা আছে, তখন কি বসাতে হবে, মে। তখন কি বসাতে হবে, মে। দেখেন এই জায়গাটা খুব ভালোভাবে একটু খেয়াল করি আমরা সবাই। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। এই মে এর পাস্ট ফর্ম, মে এর পাস্ট ফর্ম কিন্তু মাইট। আমি করতে পারি, আই ক্যান ডু। কিসের ব্যবহার, ক্যান, মডাল ভার্বের ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো, মডাল ভার্বের ব্যবহার। আমি করতে পারি, আমার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকলে সেখানে ক্যান বসে। আমি করতে পারতাম, আই কুড ডু। কিসের ব্যবহার, এই ক্যানের পাস্ট ফর্ম কুড। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা প্রয়োজন, আই নিড টু ডু বা আই নিড ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। কি বলতে হবে, আমি অবশ্যই করব। দেখেন একটু বড় করে দিলাম। আমি অবশ্যই করব, যখন কোনো কাজ অবশ্যই জোর প্রয়োগ করা বোঝাবে। আমি অবশ্যই আজ ঢাকায় যাব। আমি অবশ্যই আজ মোবাইল ফোনটি কিনবো, এখানে মাস্ট ব্যবহার করতে হবে। আমি করতাম, আই উড ডু। আমি করতাম, আই ইউজ টু ডু। এই দুইটার ব্যবহার জানেন। আমি করতাম, আই উড ডু, এখানে কিন্তু অতীতকালে সাধারণ অভ্যাস বোঝালে আমি করতাম, দুই একদিন করতাম। কিন্তু আই ইউজড টু ডু, আমি করতাম, এটা দিলে কি হবে, এটা দিলে অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝাবে। আমি করতাম, আই ইউজ টু ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। দেখেন এই ডু দিয়ে আমি কত রকমের বলতে পারি, নিচে আরো রয়েছে। এটা আজকে আপনাদেরকে পাঠিয়ে দিব। এইভাবে একটা ভার্বকে কিভাবে ব্যবহার করে আমরা ইংরেজি বাক্যকে সহজ করতে পারি, বিভিন্ন ভাবে বলতে পারি, এই ভাবটা আমাদেরকে বুঝতে হবে। এখানে বাংলাগুলো একবার একটু পড়ে ফেলি দেখেন। আমি করি, আমি করছি, আমি করেছি, আমি করেছিলাম, আমি করতেছিলাম, আমি করব, আমি করতে থাকবো, আমি করতেও পারি, আমি করতে পারতাম, আমি করতে পারি, আমি করতে পারতাম, আমার করা উচিত, আমার করা প্রয়োজন, আমি অবশ্যই করব, আমি করতাম, আমাকে করতে হবে, আমাকে করতে হয়। দেখেছেন একটি বাক্য দিয়ে আমরা কতভাবে এটাকে মুভ করতে পারি, শুধুমাত্র একটি বাক্য। তো সেই বাক্যের ভিতরেই কিন্তু এখানে আমরা শুধু এই ভার্বের পরিবর্তন করে দিচ্ছি। এই যে রুমার কি আজ স্কুলে যেতে হবে না, এটা কি নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্ন না বোধক। এটা খুবই সহজ। উপরে যেমন দেখেন করেছেন, রুমার কি আজ রান্না করতে হবে, ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে। তো এই বাক্যটাকে নেগেটিভ করে দেন তো, রুমার কি আজ রান্না করতে হবে না, কি হবে, ডাজ নট রুমা হ্যাভ টু কুক টুডে। এই ডাজের জায়গায় শুধু কি বসাতে হবে, ডাজ নট। এবার দেখেন এই নেগেটিভ ইন্টারোগেটিভ, এই যে রুমার কি আজ স্কুলে যেতে হবে না, ডাজ নট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে। ডাজ নট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে। তোমার কি আজ রাতে বই পড়তে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক টু নাইট। জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না, ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। এখন দেখবো একটি ভার্ব দিয়ে সর্বোচ্চ কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। এই বাক্যগুলো একটু পড়েন তো। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে, শুরু করেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ নট টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। তোমার প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। সরি, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? When do you have to practice English every day? দেখেন তাহলে অবশ্যই এই তোমাকে জায়গাটা, এক মিনিট, এখানে আমি কি লিখেছি, এখন দেখবো একটি ভার্ব দিয়ে
সর্বোচ্চ কতগুলা সেন্টেন্স লেখা যায়? কি বললাম? একটি ভার্ব দিয়ে সর্বোচ্চ কতগুলো সেন্টেন্স লেখা যায়। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ টুডে। এখানে কিভাবে আপনি বাক্যটা করবেন? এখানে প্রথমে সাবজেক্ট ইউ, তারপরে হ্যাভ টু, তারপর মূল ভার্ব কি? অনুশীলন করা, তার ইংরেজি কি? প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এখানে অবজেক্ট কি? ইংলিশ, আর বাদ বাকি অংশ কি? এভরিডে। বিষয়টা বুঝতে পারলে খুবই সহজ। বললাম তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমার প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না, একই নিয়ম, শুধু এখানে ওই যে ইউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এখানে ইউ ডু নট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। অথবা বলতে পারবেন ইউ হ্যাভ নট টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তারপর দেখেন, তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? এখানে ওই যে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ, ওইটা প্রথমে আনলেই হয়ে যাবে। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ওই ডু এর পরে শুধু নট। ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? কবে থেকে তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে? তাহলে কবে থেকে ইংরেজি কি? হোয়েন। কি হবে? হোয়েন। কখন থেকে বা কবে থেকে? হোয়েন ডু ইউ প্র্যাকটিস, হোয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। অর্থাৎ মূল বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, এর আগে পরে ডু বা ডাজ, ডু নট বা ডাজ নট, হোয়েন, হয়, এইগুলো ব্যবহার করে করে বাক্যটা আপনি বড় করতে পারবেন, বাক্যটা অনেক বড় করতে পারবেন। কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? হোয়াই ডু ইউ হ্যাভ টু, এখানে মনে রাখবেন আমরা আজকে শিখতেছি হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার। এটার অর্থ হচ্ছে সাবজেক্ট বা কর্তাকে জোর করে বা বাধ্যতামূলক কোনো কিছু করতে হয়। সাবজেক্ট বা কর্তাকে বাধ্যতামূলক যখন কোনো কিছু করতে হয়, তখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? এখানে এই হোয়াইটা বাদ দেন তো, এই হোয়াইটা বাদ দিয়ে দেখি আমরা কি হয়। ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? কিন্তু আমি যদি বলি কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে, কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে, এখানে হোয়াই নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? হোয়াই। হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? কেন তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? দেখেন তারপরে কি আছে, এইটা একটু পড়েন তো। রিপন হ্যাজ টু গো টু লন্ডন। Ripon has to go to London. Ripon doesn't have to, public has not to go to London. Does Ripon have to go to London? Doesn't Ripon have to go to London? Why does Ripon have to go to London? Why doesn't Ripon have to go to London? When does Ripon have to go to London? দেখেন প্রত্যেকটাই কিন্তু হ্যাভ টু আছে, প্রত্যেকটাই। তো এইটা আপনার সামনে যদি কেউ আপনাকে বলে যে আমি এখন লন্ডনে যাব, তো আপনি তাকে প্রশ্ন করবেন যে আপনি কেন লন্ডনে যাবেন? এটা কি দিয়ে প্রশ্ন করবেন? হোয়াই দিয়ে। হোয়াই ডাজ বা হোয়াই ডু ইউ হ্যাভ টু গো টু লন্ডন, আপনি কেন লন্ডনে যাবেন? হোয়াই ডু ইউ হ্যাভ টু গো টু হংকং? হোয়াই ডু ইউ হ্যাভ টু গো টু ঢাকা? অর্থাৎ এখানে আপনি এই বাক্যগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফেও ইউজ করতে পারবেন। আপনার কলিগ আপনাকে বলছে যে আমাকে এখন বাইরে যেতে হবে, আপনি তাকে মনে মনে ইংলিশে ভাবছেন, প্রশ্ন করবেন কেন আপনাকে এখন বাইরে যেতে হবে? ইংরেজি কি হবে? হোয়াই ডু ইউ হ্যাভ টু গো টু আউটসাইড নাও? হোয়াই ডু ইউ গো টু আউটসাইড নাও? দেখেন এই ব্যবহারগুলা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু একটু বলে দেখবেন যে আমাকে এখন ভাত খেতে হবে, কেন আমাকে ভাত খেতে হবে, কখন আমাকে ভাত খেতে হবে, কি জন্য আমাকে ভাত খেতে হবে। অর্থাৎ একবার হোয়াই ব্যবহার করবেন, একবার হোয়েন ব্যবহার করবেন, একবার হোয়ার ব্যবহার করবেন। এইটা করে করে আমরা এগুলো ব্যবহার করব। দেখেন এতক্ষণ আমরা প্রেজেন্ট ফর্মের ভিতরে ছিলাম হ্যাভ টু এবং হ্যাজ টু, এখন আমরা দেখব ইউজ অফ হ্যাড টু। এটার ব্যবহারও কিন্তু খুব বিশাল। এই হ্যাড টু, এটার অর্থ হচ্ছে বাধ্যতামূলক কোনো কিছু করতে হয়েছিল, বাধ্যতামূলক কোনো কিছু করতে হয়েছিল। দেখেন হ্যাড টু শব্দের অর্থ হচ্ছে করতে হয়েছিল, হ্যাড টু এর অর্থ হচ্ছে করতে হয়েছিল। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়। কি বলেছি? সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভ বাক্য কিভাবে গঠন করব? সাবজেক্ট প্লাস হ্যাড টু, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন আমাকে লন্ডনে যেতে হয়েছিল, সাবজেক্ট কি? আই, তারপর কি বসাতে হবে? নিয়ম অনুসারে হ্যাড টু, তারপর কি? ভার্বের বেস ফর্ম গো।
গো। আর এই লন্ডনে এই কোনো জায়গা বুঝালে তার আগে প্রেপোজিশন টু বসে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হ্যাড টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। যদি বলি আমাকে লন্ডনে যেতে হবে, তখন হ্যাড টু থাকবে না, ওই প্রেজেন্ট ফর্মে ফিরে যাবেন, আই হ্যাভ টু গো টু লন্ডন। কি লিখবেন? আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হবে। আর আই হ্যাড টু গো টু লন্ডন, এটা পাস্ট ফর্ম হয়ে গেল, আমাকে লন্ডনে যেতে হয়েছিল। বুঝতে পারলে বিষয়টা খুবই সহজ। প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু, পাস্ট টেন্সে হ্যাড টু। আমাকে লন্ডনে যেতে হয়নি, ওই উপরে যে নিয়মগুলো শিখিয়েছি সেই একই নিয়ম। আমাকে লন্ডনে যেতে হয়নি, নেগেটিভ। কিভাবে করবেন? আই হ্যাড টু, কিন্তু এখানে আই ডিডেন্ট হ্যাভ টু। দেখেন এখানে আর হ্যাড টু থাকলো না, আমাকে লন্ডনে যেতে হয়নি। এর অর এটা কি, মানে এর স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট আই, তারপর ডিড নট। আর যখনই ডিড নট দিবেন, মনে রাখবেন কোনো বাক্যে যখন ডিড ব্যবহার করবেন, কোনো ইংরেজি বাক্যে যখন ডিড এর ব্যবহার করবেন, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডিড এর পরে কোন ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখেন আই ডিড নট হ্যাড টু গো টু লন্ডন, এইটা যদি দিতাম তাহলে ভুল হয়ে যেত। কেন ভুল হতো? ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই জন্য এখানে হ্যাভ টু হবে। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিড নট হ্যাভ টু গো টু লন্ডন। আই ডিড নট হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে লন্ডনে যেতে হয়নি। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? এখানেও দেখেন আপনি বলতে পারেন স্যার আমরা তো হ্যাড টু, আমরা এই রুলটা করতেছি হ্যাড টু, তো এই বাক্যে হ্যাড টু বসলো না কেন? আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। কিন্তু এখানে ডিড ব্যবহার করলে এই হ্যাড এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ বসাতে হবে। হ্যাড এর প্রেজেন্ট ফর্ম কি বসাতে হবে? হ্যাড বসাতে হবে, মানে হ্যাভ। আই ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন, আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিড নট আই হ্যাভ টু গো টু লন্ডন। এটা কি হলো? আমাকে কি লন্ডনে যেতে হয়নি, এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্ন না বোধক। উপরেরটা দেখেন প্রশ্নবোধক, আমাকে ইন্টারোগেটিভ, আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। অর্থাৎ যখন ইন্টারোগেটিভ করব তখন ডিড প্রথমে নিয়ে আসবো, আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব ওই ডিডের সঙ্গে শুধু নট যোগ করে দিব। কি বললাম বলেন তো? আর যখন এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা হবে তখন ডিড এর সাথে শুধু নট যোগ করে দিব। হুম, একদম ঠিক বলেছেন। যখন ইন্টারোগেটিভ করব তখন এই যে অক্সিলারি ভার্ব ডিড, এইটাকে প্রথমে আনবো, আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব ওর সঙ্গে একটা নট যোগ করে দিব। আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। ভালোভাবে দেখেন, জাকির হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ টু বা হ্যাজ টুর বদলে এখানে পাস্ট টেন্স যেহেতু শিখতে হয়েছিল। পাস্ট টেন্স কিভাবে জানবো যে এটা পাস্ট টেন্স বলেন তো? পাস্ট টেন্স দেখবো বাংলা কোনো ক্রিয়ার শেষে যদি ল, লাম লেম ল, তাম তেম ত, তেছিল, করতেছিল, যাইতেছিল, খাইতেছিল, গেছিলাম, তিনি আমার বাড়িতে এসেছিলেন, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে সেই জায়গাটায় কি হবে? সেই জায়গাটা পাস্ট টেন্স ধরে নিতে হবে। সেখানে কিন্তু ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ইট, এট, ইটেন, ওখানে ইট ব্যবহার করলে হবে না, ইটেন ব্যবহার করলেও হবে না, এখানে এট ব্যবহার করতে হবে। এট, এট, এ টি ই। এই ভার্বের যে ফর্ম, এই ভার্বের ফর্মগুলো আপনাদেরকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে আগে। দেখেন এই যে জায়গাটা কনজুগেশন অফ ভার্ব বলে। ব্রিং শব্দের অর্থ আনা, দেখতে পাচ্ছেন সবাই? ব্রিং, ব্রট, ব্রট। ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিলাম, আর ব্রট মানে আনিয়াছি। আমি বাড়িতে একটা গাড়ি আনিয়াছি, আই হ্যাভ ব্রট এ কার টু মাই হোম। তারপর দেখেন এখানে কি দিয়ে করা যায়? লাই, লাই মানে মিথ্যা বলা, আবার লাই মানে শোয়া, শয়ন করা। লাই, লে, লেইন। এই যে দেখেন লেইনটা, এই লেইন দিয়ে একটা বাক্য রচনা করতে পারবেন? কেউ পারবেন লেইন দিয়ে একটা বাক্য রচনা করতে? আই হ্যাভ লার্ন। সুন্দর, আই হ্যাভ লেইন, ধন্যবাদ। আমি শুয়ে আছি, এটা বড় করেন তো, আমি আমার বিছানায় শুয়ে আছি, আই হ্যাভ লেইন টু মাই বেড। আই হ্যাভ লার্ন অন দ্য বেড। অন দা বেড, আমি বিছানায় শুয়েছি সকালবেলায়, কি হবে? লাই, আই হ্যাভ লাইন অন দা বেড ইন দা মর্নিং। আমি সকালবেলায় বিছানায় শুয়েছি আমার সন্তানের সঙ্গে, মনে করেন তাকে ঘুম পাড়াচ্ছেন, তখন কি হবে? আই হ্যাভ লাইন অন দা বেড ইন দা মর্নিং উইথ উইথ মাই সন। উইথ মাই সান। দেখছেন? তাহলে এই বাক্যটাকে এইভাবে বড় করতে হয়।
আচ্ছা, তাকে ঘুম পড়ানোর জন্য তাহলে কি হবে? আই হ্যাভ লেইন উইথ মাই সন অন দ্য বেড ইন দ্য মর্নিং ফর স্লিপিং টু হিম। তাকে ঘুম পাড়ানোর জন্য, ফর স্লিপিং টু হিম। দেখেন, ছোট বাক্যকে বড় করা শিখতে হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এই যে আমি সঙ্গে সঙ্গে বললাম লেইন দিয়ে একটা বাক্য রচনা করেন, তো যে কোনো ওয়ার্ড শিখে ওইটা দিয়ে একটা বাক্য রচনা করে ছেড়ে দিবেন, দেখবেন ওই ওয়ার্ডটা কখনো আপনার ব্রেন থেকে যাবে না। এটা কিন্তু গবেষণাগারে মানে গবেষণা করে দেখা গেছে, এটা পরীক্ষিত সত্য। একটি ওয়ার্ড শিখে আপনি জাস্ট শিখে রেখে দেবেন ব্রেনে, ওইটা বেশিক্ষণ থাকবে না, কখনোই থাকবে না। কিন্তু এটা যখন একটা বাক্য রচনা করে ছেড়ে দিবেন, একটা বাক্য রচনা করে রাখবেন, দেখবেন ওইটা আপনার মনে পড়বে যে আমি তো এটা দিয়ে একটা বাক্য রচনা করেছিলাম। তো এই কনজুগেশন অফ ভার্ব, এটা শীট আগে একবার দিয়েছিলাম, আজকেও আবার দিব। এই শীট গুলো আপনার একটু মুখস্থ করবেন অবসর সময়। এই যে কনজুগেশন অফ ভার্বস, স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটা যাদের কাছে আছে, চ্যাপ্টার নাম্বার 8, অষ্টম চ্যাপ্টারে এটা রয়েছে। গো ওয়েন্ট গন, গো শব্দের অর্থ যাওয়া, ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিলাম। পিডিএফটা পাঠিয়ে দিন স্যার। আচ্ছা, আমি এখনই আপনার পিডিএফ পাঠাই দিব। আমি ক্লাস শেষেই আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে দিয়ে যে স্যার পিডিএফটা একটু দেন, অনেক রকমের ঝামেলা থাকলে তো মনে থাকে না, আমি এটা আপনাকে পাঠিয়ে দিব। তো দেখবেন এই পিডিএফ এর ভিতরে এখানে কিন্তু আপনি সব এইগুলা পেয়ে যাবেন। গো ওয়েন্ট গন, হ্যাঁ, গো শব্দের অর্থ যাওয়া, ওয়েন্ট। আচ্ছা, এই গন দিয়ে যদি বাক্য রচনা করি, আমি স্কুলে গিয়াছি বা সেই স্কুলে গিয়াছে, সে গতকাল, সে একটু আগে স্কুলে গিয়াছে, হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ গন টু মার্কেট, আই হ্যাভ গন টু মাই আঙ্কেলস হাউস, দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছে। দেখেছেন ব্যবহারটা কত সুন্দর। ইংরেজি ভাষাটা শিখতে গেলে এই ভার্বের ব্যবহারটা শিখতে হয়, ভার্বটা চেঞ্জ করা শিখতে হয়। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে গিয়েছিলাম, তখন আর গো থাকবে না, আই ওয়েন্ট টু স্কুল, তখন কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। ওই যে স্কুলের আগে, সরি, গো এর আগে একটা শ্যাল আনতে হবে, গো এর আগে কি আনতে হবে? শ্যাল। তো দেখেন এই ভার্বের পরিবর্তনটা। তো আমরা এই জায়গাটা আরেকটু দেখি। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি। অর্থাৎ এই বাক্যগুলো আমরা কি করব? এগুলা সব হ্যাড টু দিয়ে করব। তো হ্যাড টু এর ভিতরে যখন এটা আমরা ডিড ব্যবহার করব, তখন আবার হ্যাভ টু তে ফিরে যাব। কারণ কি, কোনো বাক্যে ডিড বসালে ডিডের পরে যে ভার্ব ফর্ম থাকে, এটাকে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভি অন ফর্মে নিয়ে আসতে হয়। তারপর দেখেন, জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, তাহলে কেন ইংরেজি কি, এইটা শুধু ওই মূল বাক্যের প্রথমে বসালেই হয়ে যাবে। এইটা দেখেন, ডিড জাকির হ্যাভ টু, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল। কিন্তু আমি যদি বলি জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, এটা কি হবে? হোয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, হোয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ, কেন জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল। এখানে দেখেন, আপনাদের সুবিধার্থে আমি একটা বিষয় লিখেছি, আই ডিড, এইটার বাংলা অর্থ কি দাঁড়ায় বলেন তো? আই ডিড, আমি করলাম। আমি করেছিলাম। আমি করলাম বা আমি করেছিলাম একই কথা, পাস্ট টেন্সে। সবাইকে ধন্যবাদ। আমি করলাম বা আমি করেছিলাম, আই ডিড। কিন্তু যখন আমি বলবো আই হ্যাড ডান, এইটার বাংলা অর্থ কি হবে? আমি আমাকে করেছি। করতে হয়েছিল। না, এইটা দেখেন এই, সরি, আই হ্যাড ডান, আমি করিয়েছিলাম। হ্যাঁ আমি করে, দেখেন এখানে আমি একটু বলি, এই দুইটা সেন্টেন্সের বাংলা অর্থ কিন্তু এক। আই ডিড এর অর্থ হচ্ছে আমি করেছিলাম, আর আই হ্যাড ডান এর অর্থ হচ্ছে আমি করেছিলাম। এই সাধারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যদি ইংরেজি ভাষাটা ভালোভাবে শিখতে হয়। কি বললাম? আমি করেছিলাম প্রথম বাক্যের অর্থ, দ্বিতীয় বাক্যের অর্থ আমি করেছিলাম। কিন্তু একটি বাক্য আমি গঠন করেছি পাস্ট ইনডেফিনিটের নিয়মে। কিভাবে? পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, আর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসাবো। আমি কাজটি করেছিলাম, আই ডিড দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, পাস্ট ইনডেফিনিটের নিয়মে করলাম, ডু থেকে এনেছি ডিড। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। কিন্তু আমি যদি বলি আবার ওই বাক্যটা, আমি কাজটি করেছিলাম, তখনও কিন্তু আই হ্যাড ডান, কিন্তু এইটা হয়ে গেল পাস্ট পারফেক্টের নিয়ম। বাংলা অর্থ এক থাকবে, কিন্তু গঠন প্রণালী দুটো দুই রকম। একটি করলাম পাস্ট ইনডেফিনিটের নিয়মে, আরেকটি করলাম পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে। আই হ্যাড ডান, এটার অর্থ হচ্ছে আমি করেছিলাম, আর আই ডিড এইটার অর্থ আমি করেছিলাম। তো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, আর এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি। কিন্তু বাংলা অর্থ একই রকম শোনাবে।
বাংলা অর্থ কিন্তু একই রকম শোনাবে। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? হোয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? হোয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? এখানে আমি শুধুমাত্র একটা WH ওয়ার্ড যোগ করেছি, হোয়েন। কি যোগ করেছি বলেন তো? হোয়েন। আমি কিন্তু আর কিচ্ছু যোগ করিনি। অর্থাৎ এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর যে ব্যবহারগুলো, এই ব্যবহারের সঙ্গে সম্পর্ক রেখে আমরা এখন আরেকটা বিষয় দেখব। সেই ক্লাসটির নাম হচ্ছে একটি মাত্র ভার্ব। দেখেন, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। মনে রাখবেন, একটি মাত্র ভার্ব দিয়ে 30টা বাক্য করা যায়। কয়টা ভার্ব? একটা। বাক্য কয়টা? 30টা, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্বস। টেন্স এবং মডাল ভার্ব ব্যবহার করে 30টা বাক্য আমরা, একটা মাত্র ভার্ব আমরা বেছে নিলাম, সেই ভার্বটা হচ্ছে গো। এখন আমরা একটি মাত্র ভার্ব বেছে নিব, এই ভার্বটা হচ্ছে গো। প্রথমে এইগুলো পড়ে ফেলেন তো। আমি স্কুলে যাই। I go to school, আমি স্কুলে যাই। I don't go to school, আমি স্কুলে যাই না। Do I go to school, আমি কি স্কুলে যাই? Don't I go to school, আমি কি স্কুলে যাই না? He goes to school, সে স্কুলে যায়। He doesn't go to school, সে স্কুলে যায় না। I cannot sister, another sentence. হ্যাঁ, তারপর দেখেন এগুলো পড়েন, এখান থেকে পড়ি। আমি স্কুলে গিয়েছিলাম। I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। I didn't go to school, আমি স্কুলে যাইনি। Did I go to school, আমি কি স্কুলে গিয়েছিলাম? Didn't I go to school, আমি কি স্কুলে যাইনি। I will go to school, আমি স্কুলে যাব। দেখেন এই যে বাক্যগুলো না, এখানে শুধুমাত্র আমরা কিন্তু গো বলেছি বারবার। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, তখন কি করলাম? ওই নেগেটিভ করলাম, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল? আমি স্কুলে গিয়েছিলাম, পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল। আমরা কিন্তু সেই গো ভার্বই রয়েছি, কিন্তু গো এর শুধু পাস্ট ফর্মটা ব্যবহার করেছি। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাইনি? ডিড নট আই গো টু স্কুল? আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। দেখেন, যাব না বলতে কি বোঝায়? ফিউচার টেন্সের নেগেটিভ বোঝায়। কি বোঝায়? ফিউচার টেন্সের নেগেটিভ। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? ওয়ন্ট আই গো টু স্কুল? কোন টেন্স? প্রেজেন্ট ফিউচার টেন্স। ফিউচার টেন্সের একটা ইন্টারোগেটিভ। আমি কি স্কুলে যাব? ওয়ন্ট আই গো টু স্কুল? সরি, উইল আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাব না? ওয়ন্ট আই গো টু স্কুল? পরে কি আছে দেখেন, আমি কি আজ স্কুলে যাব? ওন্ট আই, উইল আই গো টু স্কুল টুডে? আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল? আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। দেখেন এইভাবে 30টা বাক্য এখানে দেওয়া আছে। এখন আমাদের একটু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্কটা থাকবে এই যে দেখেন, আই গো টু স্কুল। এখানে আপনাদের একটা বাক্য আমি লিখে দিচ্ছি, সেই বাক্যটা থাকবে উই দিয়ে। উই ক্যাচ, CATCH, উই ক্যাচ ফিশ, এফ, উই ক্যাচ ফিশ, FISH। দেখেন, উই ক্যাচ ফিশ, এটার বাংলা অর্থ কি? আমরা মাছ ধরি। এটার বাংলা অর্থ কি? উই ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি। আচ্ছা, আমরা স্কুলে যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। আমি স্কুলে যাই না, তাহলে আমরা মাছ ধরি না, এটা কি হবে? অর্থাৎ এখানে এর বাম পাশে যা আছে, ডান পাশে কিন্তু উই ক্যাচ ফিশ দিয়ে করতে হবে। আমি স্কুলে যাই না, তাহলে আমরা মাছ ধরি না, কি হবে? উই ডু নট ক্যাচ ফিশ। Don't catch me. আমি স্কুলে যাই, কিন্তু এই বাক্যে কি হবে? আমরা কি মাছ ধরি? অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ থাকলে উই ক্যাচ ফিশ এইটা দিয়েও ইন্টারোগেটিভ করতে হবে। আমরা কি মাছ ধরি? হ্যাঁ, ডু Do we উই catch fish? ক্যাচ ফিশ। দেখেছেন, নিজেরাই পেরে যাচ্ছেন। আচ্ছা, আমি কি স্কুলে যাই না, তাহলে এই বাক্যটা কি হবে? আমরা কি মাছ ধরি না, কি হবে? Do Yeah, don't we catch fish? do হ্যাঁ, not I ডোন্ট
ডোন্ট উই Yes, ক্যাচ ফিশ, আই বলা যাবে না, ডোন্ট উই ক্যাচ ফিশ। এবার দেখেন সে স্কুলে যায়, তাহলে এখানে বলতে হবে কি তারা মাছ ধরে, বা আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ। এবার সে স্কুলে যায় না, তাহলে আমরা মাছ ধরি না, এটা কি হবে, উই ডোন্ট ক্যাচ ফিশ। সে কি স্কুলে যায়, তাহলে আমরা কি মাছ ধরি, ডু উই ক্যাচ ফিশ। আচ্ছা, এখানে আবার চেঞ্জ করতে হবে, পাস্ট টেন্সে আসি। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আমরা মাছ ধরেছিলাম, কি হবে, উই কট ফিশ। Good fish. ক্যাচ এর ভি2 হচ্ছে কট। আমি স্কুলে যাইনি, এখানে করতে হবে আমরা মাছ ধরিনি, কি হবে, উই ডিড নট ক্যাচ ফিশ। উই ডিড নট ক্যাচ ফিশ। যখন ডিড ব্যবহার করবেন তখন আর কট দেওয়া যাবে না, তখন কি করতে হবে, আবার ওই বেস ফর্মে আনতে হবে, উই ডিড নট ক্যাচ ফিশ, উই ডিড নট কট ফিশ বলা যাবে না। আমি কি স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে বলতে হবে আমরা কি মাছ ধরেছিলাম, ডিড উই ক্যাচ ফিশ, ডিড উই ক্যাচ ফিশ। Yes, fish. তো দেখেন, এই একমাত্র এখানে একটি যে বাক্য, সেখান থেকে 30টা বাক্য করলাম। এখান থেকে আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছি, আই এর জায়গায় উই দিয়েছি, গো এর জায়গায় ক্যাচ দিয়েছি, গো এর জায়গায় কি দিয়েছি, ক্যাচ দিয়েছি, এবং এখানে স্কুলের জায়গায় ফিশ দিয়েছি। অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করেছি, ভার্ব চেঞ্জ করেছি, অবজেক্টও চেঞ্জ করেছি, শুধুমাত্র নিয়মটা চেঞ্জ করিনি। তো এখানে নিয়ম ঠিক রেখে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এইগুলা পরিবর্তন করে করে আমরা কিন্তু এই একটি মাত্র বাক্য থেকে কয়েক হাজার বাক্য তৈরি করতে পারি, কয়েক শত না, কয়েক হাজার। কিভাবে, এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন, ভার্ব চেঞ্জ করবেন, অবজেক্ট চেঞ্জ করবেন। এই জন্য আমি এত জোর দিয়ে বলি যে ইংরেজি ভাষাটা খুবই সহজ। দেখেন, একটি মাত্র বাক্য শিখালাম, আপনি শিখে গেলেন কয়েক হাজার বাক্য। এখানে শেষের দিকে আমরা একটু পড়ে ফেলি এই বাক্যগুলা, এটা পড়লে বেশি আমাদের কাজে দেবে, না পড়লে হবে না, এটা স্কিপ করে যাওয়া যাবে না। একটি মাত্র বাক্য থেকে 30টা বাক্য। এখানে এই বাক্যগুলো একজন একটু পড়ে ফেলেন তো। আই হ্যাড টু গো টু অফিস এভরিডে, ইংরেজি পড়েন সঙ্গে বাংলা পড়েন। I had to go to office every day yesterday. আমাকে গতকাল অফিসে যেতে হয়েছিল। I didn't have to go to office yesterday. আমাকে গতকাল অফিসে যেতে হয়নি। Did I have to go to office yesterday? গতকাল কি আমাকে অফিসে যেতে হয়েছিল? Didn't I have to go to office yesterday? গতকাল কি আমাকে অফিসে যেতে হয়নি? হয়নি। পরবর্তীতে দেখেন এই প্যারাটা পড়ে ফেলেন, হি হ্যাজ টু গো টু অফিস এভরিডে। He has to go to office today. তাকে আজ অফিসে যেতে হবে। He doesn't have to go to office every day. তাকে আজ অফিসে যেতে হবে না। Does he have to go to office every day? তাকে কি আজ অফিসে যেতে হবে? Doesn't have to go to office every day. তাকে কি আজ অফিসে যেতে হবে না? তাকে কি আজ অফিসে যেতে হবে না। পরের গুলো পড়েন, আই হ্যাভ টু গো টু অফিস টুডে। I have to go to office today. আমার আজ অফিসে যেতে হবে। I don't have to go to office today. আমার আজ অফিসে যেতে হবে না। Do I have to go to office every day? আমার কি আজ অফিসে যেতে হবে? Don't I have to go to office every day? আমার কি আজ অফিসে যেতে হবে না? দেখেন, আপনি আপনার অফিসের যিনি বস রয়েছেন, আপনার যে সিনিয়র স্যার রয়েছেন, তাকে আপনি ফোন করে এই কথাটা বলছেন যে স্যার, আমাকে কি আজ অফিসে যেতে হবে। এটা ইংলিশে আপনি বলবেন যে স্যার, ডু আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে, বা টুডে, স্যার আজকে আমার অফিসে যেতে হবে। আমার আজ অফিসে যেতে হবে না। আপনি আপনার বাসায় ওয়াইফকে, আপনার সন্তানকে বলছেন যে আজ আমার অফিস ছুটি, আমার অফিসে যেতে হবে না। ইংলিশে বলবেন, কিভাবে বলবেন, আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস টুডে, আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস টুডে। এগুলো প্র্যাকটিক্যালি ভাষায় ইউজ করবেন, দেখবেন এই ভাষাটা আপনি শিখে গেছেন দ্রুত। আজ আমার অফিসে যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস টুডে। আমার কি আজ অফিসে যেতে হবে না, একেবারে শেষের বাক্য, ডোন্ট আই হ্যাভ টু গো টু অফিস টু এভরিডে বা টুডে। আমার কি আজ অফিসে যেতে হবে না, ডোন্ট আই হ্যাভ টু গো টু অফিস এভরিডে অথবা টুডে। যেমন বাংলা থাকে তেমন ইংলিশটা দিবেন। তো এইভাবে দেখেন, প্রান্তি দেওয়ান, তুমি একটু এগুলো পড়ে ফেলো তো, এই বাক্যগুলো কি আছে এখানে, দেখি আমরা পারি কিনা। এই যে আই ওয়াজ টু গো টু অফিস, দ্রুত পড়ো। was to go to office every day, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো। I was not to go to office every day, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো না। was I was I to go to office every day, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো না। wasn't I to go to office every day, আমাকে কি প্রতিদিন অফিসে যেতে হতো কি স্যার এটা, যেতে হতে না। হতে না, হ্যাঁ হতো না হবে, যাই হোক। তো এখানে আরো কিছু বাক্য রয়েছে, এই বাক্যগুলো আমরা একটু প্র্যাকটিস করব। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল, অর্থাৎ আই অ্যাম টু ইস টু আর টু। সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, যেমন আমরা একটু আগে পড়ে এসেছি, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। অর্থাৎ সাবজেক্টকে
বা কর্তাকে বাধ্যতামূলক যখন কোনো কিছু করতে হয় তখন হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার করতে হয়। কিভাবে? বাধ্যতামূলক। আর যখন সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে করতে হয় না, অর্থাৎ তার সাধারণভাবে আমাকে স্কুলে যেতে হয়, তার মানে কি আপনি স্কুলের একজন সাধারণ, অর্থাৎ আপনার ছেলেকে স্কুলে গিয়ে যেতে দিতে হয় বা তাকে স্কুলে আনতে যেতে হয় স্বাভাবিকভাবে, তখন অ্যাম টু এর ব্যবহার করতে হয়। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আমাকে স্কুলে যেতে হয় না, আই অ্যাম এর পরে শুধু একটি নট বসালেই হয়ে যাবে, আই অ্যাম নট টু গো টু স্কুল। যেমন একটা মাইনাস চিহ্নকে একটা প্লাস চিহ্ন তৈরি করে দেওয়া যায় কিভাবে? মাইনাসের উপরে একটি দাগ দিলে প্লাস চিহ্ন হয়ে গেল, তাই না? তো এখানেও ঠিক তদ্রূপ, দেখেন আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। এটা নেগেটিভ করতে গেলে কি করতে হবে? আই অ্যাম নট টু গো টু স্কুল, আই অ্যাম নট টু গো টু স্কুল। অর্থাৎ এখানে অ্যাম এর পরে শুধু নট বসালেই কিন্তু হয়ে যাবে। এখানে ব্রেন খাটিয়ে, ব্রেন খরচ করে কোনো কিছু মনে রাখার দরকার নেই। কি দরকার নেই? যখন অ্যাম টু ইস টু আর টু এর ব্যবহার দিয়ে কোনো বাক্য অ্যাফার্মেটিভ থাকে, ওইখান থেকে যখন কোনো বাক্য নেগেটিভ করতে হয়, ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসাতে হয়। আই অ্যাম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই অ্যাম নট টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয় না। আমাকে কি স্কুলে যেতে হয়? অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি স্কুলে যেতে হয় না? টু কেন? কই, কোন বাক্যে? am I এম আই টু গো, অ্যাম আই টু গো, হ্যাঁ এখানে অবশ্যই টু গো আসবে। কেন আসবে? অ্যাম আই টু গো টু স্কুল। এখানে এই 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 জায়গাটা আমি একটু দেখাই, এই যে এই বাক্যটার কথা, হ্যাঁ এইভাবে প্রশ্ন করতে হয়। প্রশ্ন না করলে কোনোদিন শেখা যায় না, মানুষ জিজ্ঞাসু থেকে জ্ঞানী হয়। এই যে এই বাক্যটা অ্যাম আই টু গো টু স্কুল, এখানে এই যে প্রথমে শেষের দিকে বলি, এই যে স্কুলের আগে টু বসেছে না, এই টুটা হচ্ছে প্রেপোজিশনের টু। অর্থাৎ টু স্কুল মানে হচ্ছে স্কুলের দিকে। টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। কিন্তু কি বললাম? আমাকে কি স্কুলে যেতে হয়? অ্যাম আই টু গো টু স্কুল। এখানে এই যে দেখেন, এই এম টু ইস টু আর টু, আমাদের মূলত রুলটা কি? এম টু ইস টু আর টু। তো এই যে টুটা বসেছে এই জায়গায়, আমি একটু হাইলাইট করি কালার দিয়ে। এই যে এখানে যে টুটা বসেছে এম আই টু গো, এই টুটা হচ্ছে এই যে, যেমন প্রথম বাক্য কি? আই অ্যাম টু গো টু স্কুল। এখানে এই যে এম টু ইস টু, সেই নিয়মের টু হচ্ছে এই টুটা। আমার কথা কি বোঝা যায়? নিয়ম ওকে অনুসারে স্যার। যে টু বসেছে, স্ট্রাকচারে যে টুটা আছে সেই টু কিন্তু এই টু। আর দ্বিতীয় টু হচ্ছে প্রেপোজিশনের টু। দ্বিতীয় টু কিসের টু? প্রেপোজিশনের টু। আমাকে স্কুলে যেতে হয় না, আই অ্যাম নট টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয়? অ্যাম আই টু গো টু স্কুল। অর্থাৎ অ্যাম টু ইস টু আর টু। তো এখানে প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, মনে রাখবেন। এখানে অনেকেই আমরা এইভাবে লিখি, অ্যাম টু আই গো টু স্কুল বা অ্যাম নট আই। এখানে কিন্তু এইভাবে না, মনে রাখবেন প্রথমে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অ্যাম, তারপর কি? সাবজেক্ট, তারপর টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর ওই অবজেক্ট। তো এখানে দ্বিতীয় টু অর্থাৎ টু স্কুল, এটা হচ্ছে প্রেপোজিশনের টু। আর প্রথম যে টুটা অ্যাম আই টু গো, এই অ্যাম টু ইস টু আর টু, সেইটা বসিয়েছি কিন্তু একটু আলাদা করে। অ্যাম টু একসঙ্গে না দিয়ে অ্যাম এর পরে সাবজেক্ট দিয়েছি, অ্যাম আই টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয়? আমাকে কি স্কুলে যেতে হয় না? অ্যাম আই নট গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া দরকার, নিড টু শব্দের অর্থ দরকার, নিড। আই নিড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার। আমার স্কুলে যাওয়া দরকার না, আই নিড নট স্যার গো টু স্কুল। টু বসে না? হ্যাঁ, নিডের পরে কি? নিডের পরে টু বসে টু, না? নিডের পরে টু, কিন্তু এখানে আগে ভার্ব দিতে হবে, আই নিড গো টু স্কুল। আর নিডের পরে এখানে টু দেওয়ার দরকার নেই। এখানে আবার এই যে টুটা না, এই যে আই নিড গো টু স্কুল, এই টু কিন্তু প্রেপোজিশনের টু। এখানে নিডের পরে টু না দিলেও চলছে। এখানে নিড কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে গেছে। আই নিড আমার প্রয়োজন, গো টু স্কুল স্কুলে যাওয়া, দরকার বা প্রয়োজন। আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া দরকার না, আই নিড নট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার? নিড আই গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার না, নিড নট আই গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু স্কুল, আই অ্যাম টু গো টু স্কুল। এখানে উড এর পরিবর্তে ইউজ টু বসানো যেতে পারে। উড এর পরিবর্তে এই বাক্যটা দেখেন, আই ইউজড টু গো টু স্কুল, সরি আই ইউজড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। অর্থাৎ আমি একটা স্ট্রাকচার আপনাদের শিখাবো, অনেকেই হয়তো শিখিয়েছি, যে অতীতকালের অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। তো এখানে উডের পরিবর্তে এই জায়গাটা সবাই একটু খেয়াল করেন, উডের পরিবর্তে ইউজ টু দিলেও হবে। উডের পরিবর্তে কি দিতে হবে? ইউজ টু। আই ইউজড টু গো টু স্কুল, ইউজ কিন্তু ইউএস ইডি এভাবে লিখতে হবে, ইউএস ই ডি, ইউজড লিখতে হবে।
শুধু ইউজ না কিন্তু। তো আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল, এটা না লিখে আই ইউজ টু গো টু স্কুল এটা লিখলেও হবে। আমি স্কুলে যেতাম না, আই উড নট গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম, উড আই গো টু স্কুল। দেখেন এই যে একটি মাত্র ভার্ব দিলাম না, এই ভার্ব থেকে আপনারা, আমি তো এখানে লিখেই দিয়েছি যে উই ক্যাচ ফিশ, এইটা দিয়ে একটু করে রাখবেন, একটু করার চেষ্টা করবেন মনে মনে। এই শীট পিডিএফ পাঠাই দিব, ক্লাস রেকর্ড তো অবশ্যই পাবেন। প্রান্তি এটা বাসায় একটু চেষ্টা করবা যে উই ক্যাচ ফিশ দিয়ে আমরা 30টা বাক্য তৈরি করতে পারি কিনা। কি দিয়ে করব, উই ক্যাচ ফিশ, এটা দিয়ে আমরা দেখি 30টা বাক্য তৈরি করতে পারি কিনা। এবং আরো একটি শীট দিয়ে দিব, এই যে এখানে কনজুগেশন অফ ভার্ব, এই শীটটা আমাদের মুখস্থ করতে হবে। গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোট রিটেন, স্পিক স্পোক স্পোকেন। এগুলো কিন্তু আমাদের প্রতিদিন 5টা 10টা, যদি মোটে না পারি 4টি বা 3টি, 2টি করে হলেও যদি মুখস্থ করি, 365 দিনে প্রায় দেখবেন 700 750 ভার্ব সব মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন মুখস্থ করতেছেন মাত্র কয়টা, 2টা। অর্থাৎ অল্প অল্প করে যোগ করলেও দেখবেন বছর শেষে অনেক যোগ আপনার হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন লেখাপড়ার সিস্টেমটা কিন্তু এরকম, প্রতিদিন অল্প অল্প করে করতে হয়। একদিনে কিন্তু সব কিন্তু করা যায় না। আমি যদি বলি আজকে শুরু করেছি শেষ করবো না, আজকে সারা দিন সারা রাত পড়াবো, ইংরেজি ভাষাটা একদিনে আপনাদেরকে শিখাই দিব, এটা কি সম্ভব? কখনো কেউ বলতে পারবেন? আমার মনে স্যার, হয় স্যার, সম্ভব হয় না। তো দেখেন এই টেন্স রিলেটেড ট্রান্সলেশনে আমরা একটু চলে যাই। আমরা যে ইংরেজি শিখতেছি, আমরা টেন্স শিখেছি, দেখি পারি কিনা। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, এখান থেকে আমরা কয়েকটি করেছিলাম। আজকে আমরা এইখান থেকে একটু করব। মা একটি গল্প বলছে, মা একটি গল্প বলছে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন প্রণালী কি বলেন, ট্রান্সলেশন করেন একটু। সাবজেক্ট সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, ওইগুলা আর বলা লাগবে না, এখন বাক্য বলো। মা একটি গল্প বলছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে, তুলি একটি গান করছে, কি হবে? বাক্য বলো, ইংলিশে ট্রান্সলেট, মেক ট্রান্সলেশন ইনটু ইংলিশ। মাদার mother ইজ is টেলিং telling আ a স্টোরি। story. আচ্ছা প্রান্তি আগে বলে না, আপনি বলেন বাবু, আপনি বলেন যে এটা কি হবে। মা একটি গল্প বলছে, প্রত্যেকটা বলে যান। মাদার ইজ টেলিং আ স্টোরি। The dog is bargaining. হ্যাঁ, দা Tuli is দা ডগ, দেখেন singing a এটা আমরা song. এইভাবে বলতে পারি, দা ডগ ইজ, এটা উচ্চারণ হবে বার্কিং, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। দা ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। আচ্ছা এখানে আমি আরেকটু শিখাই যাই, ছোট্ট একটি বিষয়। এই কুকুরটি ঘেউ ঘেউ করছে, এইটা যদি আমি না বলে যদি বললাম কুকুরগুলা ঘেউ ঘেউ করছে, প্লুরাল করতাম, তখন কি হতো? তখন কিন্তু ওখানে Dog, বলতে হতো ডগস। dogs are barking. হ্যাঁ, ডগস আর বার্কিং, বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করে। তুলি একটি গান করছে, এটা কি হবে? Tuli is singing a song. হ্যাঁ, তারপর I am seeing a bird. বার্ড, আই এম ওয়াচিং দিতে হয়, সি ভার্বের সঙ্গে স্বাভাবিকভাবে আইএনজি হয় না। আই এম ওয়াচিং আ বার্ড, তারপরে Rohini is catching fish. রহিম ইজ ক্যাচিং আ ফিশ, এখানে একটা আর্টিকেল দিতে হয় এ, কেন দিতে হয়? কারণ একসঙ্গে কিন্তু সে অনেকগুলো মাছ ধরতে পারে না, সেখানে এ দিতে হবে। রহিম ইজ ক্যাচিং এ ফিশ। সে Yeah. একটি ছবি এঁকেছে, দেখেন এখানে সে স্ত্রীবাচক, তাহলে কি হবে? সে একটি ছবি এঁকেছে। Drawing a picture. হ্যাঁ, তারপরে স্যার, একেছে They এটা কি have প্রেজেন্ট eaten কন্টিনিউয়াস? rice. না, এঁকেছে এটা কিন্তু এখানে বলতে হবে সে একটি ছবি এঁকেছে। শি হ্যাজ ড্র, এর ভিতরই হচ্ছে ড্রন, শি হ্যাজ ড্রন আ পিকচার। সে একটি ছবি এঁকেছে, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে দিব। শি হ্যাজ ড্রন এ পিকচার। তাহারা Picture. ভাত খেয়েছে, বলেন তাহারা ভাত They have খেয়েছে। eaten rice. He has go to school. হ্যাঁ, I have bought a book. হ্যাঁ, ধন্যবাদ। এই যে টেন্স মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রান্তে এগুলো বলো তো, শামীম অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছো। শামিম হ্যাজ ডু দ্য সাম। এই অ্যাজ ইউ এর পর ই হয় না, ডু না, ডান হবে। ডান দ্য সাম। হুম, ইউ হ্যাভ ইউ হ্যাভ টোল্ড আ লাই। হ্যাঁ, দে হ্যাভ রিটার্ন হোম। আই হ্যাভ উই হ্যাভ হেল্পড হিম। মা খাবার রান্না করেছেন। মা মাদার হ্যাভ কুক ফুড নাকি? মাদারের পরে কখনো হ্যাভ হয় না, মাদার হ্যাজ, মাদার হ্যাজ কুকড ফুড।
মা খাবার রান্না করেছেন। দেখেন এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, মাদার যখন থার্ড পারসন দিচ্ছি তখন ওখানে সাবজেক্টের পরে ভার্বটাও থার্ড পারসন হবে, অর্থাৎ মাদার হ্যাভ হবে না, মাদার হ্যাজ কুকড ফুড। এগুলো আমি পড়া দিলে বাড়িতে করা হয় না, ইনস্ট্যান্ট এইভাবে বলেন দেখবেন বেশি কাজ হবে। এইভাবে আবার এগুলো বলতে হবে, তুমি ভাত খেয়েছিলে পাস্ট টেন্স, এগুলো একজন বলেন তো। তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল। You have you had eaten rice. হ্যাঁ They have played football. Sorry, they had played football. Labuni, I forgot the sang song is. হ্যাঁ হ্যাঁ, লাবণী গান Labuni had গেয়েছিল। sang a song. হ্যাঁ এবার ঠিক আছে, লাবণী স্যাং এ সং। বাবা আমাকে, My father had given advice me. না এখানে গিভেন দেওয়া যাবে না, দেখেন একেবারে পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে, বাবা আমাকে ভালো উপদেশ Baba, দিয়েছিলেন। Baba advised me. হ্যাঁ, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, এখানে গিভ মানে দেওয়া, আর এখানে দিয়েছিলেন গেভ হবে। ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, সে গ্লাসটি ভেঙেছিল। She broken the glass. গ্লাস, আমি দুধ পান করেছিলাম। I drank milk. মিল্ক, হ্যাঁ। The rat. Mara English, sir, I forgot. হ্যাঁ অবশ্যই, বিড়ালটি ইঁদুর মেরেছিল, তাহলে এখানে কিল মানে হচ্ছে মারা, The কিলড হবে। rat died the বিড়ালটি ইঁদুর মেরেছিল. The cat died the rat. এইভাবে বলা যায়, বিড়ালটি ইঁদুর মেরেছিল, তাহলে দা ক্যাট কিল্ড দা র্যাট, দা ক্যাট কিল্ড দা র্যাট। নানি I একটি, forgot that word. হ্যাঁ নানি একটি গল্প বলেছিলেন। গ্র্যান্ড মাদার টোল্ড আ স্টোরি, টেল থেকে আনতে হবে টোল্ড। নানি একটা গল্প বলেছিলেন। মা পিঠা তৈরি করেছিল। মাদার মেড কেক, কেক মানে হচ্ছে পিঠা। সে একটি চিঠি লিখেছিল, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। হি রোট আ লেটার, হি রোট আ লেটার। নৌকাটি নদীতে ডুবেছিল। দা বোট স্যাং অন দা রিভার বা ইন দা রিভার। তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস? তুমি কি তাকে টাকা দিয়েছিলে? ডিড ইউ গিভ হিম মানি? তুমি কি বইটা কিনেছিলে? ডিড ইউ বাই দা বুক? তুমি কি ঢাকায় গিয়েছিলে? ডিড ইউ ওয়েন্ট টু ঢাকা? দেখেন আমি কিভাবে গড় গড় করে বলে যাচ্ছি, আপনারাও পারবেন। টেন্সের ধারণাটা রাখতে হবে, ভার্বের ধারণাটা রাখতে হবে, এবং এইভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি কথা বলা শিখবো। প্র্যাকটিক্যালি কথা বলা শিখলে কি হয় দেখেন, এই যে জায়গাটা আপনি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটু দেখতে পাচ্ছি যে বেসিক সেন্টেন্স লার্ন। বেসিক মানে কি, একেবারে মূল। এই যে হট টু কুক, কি রান্না করতে হবে। আপনার ওয়াইফ আপনাকে বলছে যে আমি এখন রান্নাঘরে কি রান্না করব, অনেক রকমের আইটেম আছে, কি রান্না করব। তো সে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করবে হট টু কুক, কি রান্না করতে হবে। এখানে যদি সাবজেক্ট যোগ করে দেওয়া হয়, সে বলছে যে আমাকে কি রান্না করতে হবে। হট টু কুক টু মি, টু মি মানে হচ্ছে আমাকে, কি আনতে হবে। হট টু ব্রিং, আপনার বস আমাকে আপনার অফিসে বললো যে আপনি বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসেন তো, তা আপনি স্যারকে জিজ্ঞেস করছেন যে স্যার কি আনতে হবে, নামটা একটু বলেন। তখন কিভাবে তাকে প্রশ্ন করবেন, তাকে এই জায়গাটা বলবেন, হট টু ব্রিং, কি আনতে হবে। কোথায় যেতে হবে, হায়ার টু গো। কোথায় আসতে হবে, হায়ার টু খাম। কখন অপেক্ষা করতে হবে, হোয়েন টু ওয়েট। কখন পড়াশোনা করতে হবে, হোয়েন টু স্টাডি। কেন ঘুমাতে হবে, হোয়াই টু স্লিপ। আমরা এটা জানি, স্লিপ মানে ঘুমানো, টু স্লিপ মানে ঘুমাতে। তাহলে এটাও যদি আমরা জানি, কেন ইংরেজি কি, হোয়াই, তাহলে কেন ঘুমাতে হবে, হোয়াই টু স্লিপ। কেন শিখতে হবে, আমরা যে ইংরেজি শিখি, আমাকে আপনি প্রশ্ন করলেন যে স্যার কেন আমাদেরকে ইংরেজি শিখতে হবে, হোয়াই টু লার্ন ইংলিশ দেম বা আস, আমাদেরকে কেন ইংরেজি শিখতে হবে। কাকে ভালোবাসতে হবে, কাকে ভালোবাসতে হবে, হুম টু লাভ, কাকে আনতে হবে, হুম টু পিক আপ। পিক আপ মানে হচ্ছে আনা বা তোলা। আমরা বলি না পিক আপ দা পেন, কলমটা যদি পড়ে যায়, পিক আপ দা পেন, কলমটি তোলো। হুম টু আন্ডারস্ট্যান্ড, কাকে বুঝাতে হবে। তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো যদি আমরা একের পর এক শিখতে থাকি, আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই ইংরেজিতে এই ভাষাটা আমরা রপ্ত করতে পারবো। দেখেন এই জায়গাটা, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, এভাবে প্র্যাকটিস করুন, মুখের জড়তা কেটে যাবে। আমি এগুলো আপনাদের পাঠাই দিব, এখন এগুলো পড়বেন, এভাবে প্র্যাকটিস করতে হবে, মুখের জড়তা কেটে যাবে। দেখেন আমি খুঁজে পাই, আই ফাইন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড। কি হবে, আমি খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড। আমি খুঁজে পেয়েছি, কোন টেন্স,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ফাউন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, আই হ্যাভ ফাউন্ড। আমি খুঁজে পাবো, আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড। আমি খুঁজে পেতে পারি, আই ক্যান ফাইন্ড। আমার খুঁজে পাওয়া উচিত, আই শুড ফাইন্ড। আই শুড ফাইন্ড। আমি খুঁজে পেতে পারতাম, পারা ইংরেজি কি? ক্যান। ক্যানের পাস্ট টেন্স কি? কুড। তাহলে দেখেন, আমি খুঁজে পেতে পারতাম, আই কুড ফাইন্ড। আমি অবশ্যই খুঁজে পাবো, আই মাস্ট ফাইন্ড। দেখেছেন, একটি মাত্র ভার্ব ব্যবহার করে আমরা কত রকম আইটেমে কথা বলতে পারি। এখন ইনস্ট্যান্ট কেউ কথা বলতে পারবেন কোনো বিষয়ের উপরে, যে আপনি সারা দিন কি করেন? ফ্রম মর্নিং টিল নাইট ইউ হ্যাভ টু ডু, আপনাকে যা করতে হয়, প্লিজ স্পিক ইন ইংলিশ। কয়েকটা সেন্টেন্সে এটা বলতে হবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করি। প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। প্রেজেন্টেশন যত বেশি ভালো দিতে পারবেন, তত বেশি কিন্তু আপনাদের অনেক কাজ হবে। প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে, প্রেজেন্টেশন দেওয়া না শিখলে হবে না। এই দেখেন, প্রেজেন্টেশন ক্লাস 1। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স? প্রথমে কি বলতে হবে? সিস্টেম, স্টার্টিং সিস্টেম 1। প্রথম সিস্টেমে দেখেন, গুড আফটারনুন এভরিওয়ান, প্রত্যেককে শুভ বিকাল। হাউ আর ইউ, আপনারা কেমন আছেন? দিস ইজ নেম, এখানে দিস ইজ রনি, দিস ইজ শিহাব, দিস ইজ, আপনার নাম বলবেন। এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই অনারেবল মডারেটর, অথবা স্যার, অথবা ব্রাদার, তাদের নামটাও এখানে বলতে পারেন। ফর গিভিং মি such a chance to say a new words about the selected topic in front of you. আমার স্যারকে অনেক ধন্যবাদ, আপনাদের সামনে এমন একটি টপিক নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মডারেটর বা স্যারকে অনেক ধন্যবাদ। টুডেস টপিক ইজ, আজকের টপিক কি? টপিকস নেম বলবেন এখানে। টুডেস টপিক ইজ রোড অ্যাক্সিডেন্ট। টুডেস টপিক ইজ হাউ টু লার্ন ইংলিশ। টুডেস টপিক ইজ হাউ টু গো অ্যাব্রড, কিভাবে বিদেশ যাওয়া যায়। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স বলে এইবার আপনি এখানে শুরু করবেন আপনার মনের কথা। মনের কথা যখন বলা হয়ে যাবে, তখন আপনি ফিনিশিং নামাবেন কিভাবে দেখেন। খুব সংক্ষেপে ফিনিশিং দিতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। থ্যাংকস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। এইভাবে প্রেজেন্টেশন কি দেওয়া সম্ভব? আমি মনে করি আগে যদি এই যে ভার্ব ফর্ম গুলো আপনাদের দেখাচ্ছি, হ্যাভ টু, হ্যাজ টু এর ব্যবহার, বি ভার্বের ব্যবহার, ডু ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার, এইগুলো একটু শিখে যান, দেখবেন প্রেজেন্টেশন দেওয়া, ইংরেজিতে কথা বলা খুবই সহজ। আমার কথা কি মোটামুটি বুঝতে পেরেছেন আজকের যে ক্লাসটা জি করালাম? স্যার। দেখেন এভাবে। আর সব থেকে বড় কথা কি জানেন, একটা বাইসাইকেল ততক্ষণই রাস্তায় চলে যতক্ষণ তার গতি ধরে রাখতে পারে। আপনি প্যাডেল করা বন্ধ করে দিবেন, সাইকেলটি পড়ে যাবে। বিমান কোন শক্তিতে চলে জানেন? গতি শক্তিতে। এই গতি যতক্ষণ থাকে, প্লেন আকাশে ভেসে থাকে। যখন গতি কমে যায়, প্লেন আস্তে আস্তে মাটিতে ল্যান্ড করে যায়। তো আমাদেরকে এখানে গতিটা রাখতে হবে। গতি কিসের গতি? আমি যতটুকু পড়িয়ে দিচ্ছি, আপনাকে এই গতিটা ধরে রাখতে হবে। বাসায় একটু প্র্যাকটিস করবেন। আপনি কাজের ভিতরে আছেন, আপনি ঘুমাতে যাচ্ছেন, আমার এই কথাগুলো পিডিএফ রেকর্ডটা একটু শুনবেন, পিডিএফ ফাইলটা একটু পড়বেন। 1-2 মাস একটু প্র্যাকটিস করেন, দেখবেন ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে, আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদিন 3 মান্থস। 3 মাসের ভিতরে আপনি এই ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন, মাত্র 3 মাস। এটা সারা বছর শেখা লাগে না। তো আজকে যা কিছু শিখালাম, আজকে যে ক্লাসে মোটামুটি যা বুঝিয়েছি, এটা কি বুঝতে পেরেছেন? যাই হোক, মোটামুটি একটা ধারণা যে কি